স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 2-এ পড়ছো এবং যারা ফিলোসফিতে অনার্স নিয়েছো, তো তোমাদের তো এসিসি পেপার রয়েছে। তো এসিসি যে 2 পেপারটি রয়েছে সেটার থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। তো একটা কথা বলার আছে, তোমাদের আমি অনার্স পেপারটা আগেই দিয়েছি, অনেক দিন আগেই তোমাদের সাজেশনটা দিয়েছি। তো এসিসি পেপারটাও দিয়ে দিতাম, কারণ 4th সেমের পরীক্ষা হঠাৎ করে দিয়ে দেওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে। তো আগেই তোমাদের একটা কথা বলে নিচ্ছি, তোমাদের যদি এই যে সাজেশন এগুলো যদি তোমাদের কাজে লাগে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। আর এখনও যারা তোমরা কেউ সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। দেখো, 15 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে রয়েছে তোমাদের প্রথম যে কোশ্চেনটা, সেটা রয়েছে ন্যায় বিচার এবং সাম্য বলতে সঠিকভাবে কী বোঝায়, উভয় কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত। নাম্বার 2, মানবাধিকার কাকে বলে, মানবাধিকারের আদর্শনিষ্ঠ ন্যায্যতা বলতে কী বোঝো, মানবাধিকারের প্রকৃতি আলোচনা করো। নাম্বার 3, মানবাধিকার একটি মূল্যবোধ, আলোচনা করো। বর্ণ, জাতি ও ধর্মের সাথে মানবাধিকার কিভাবে সম্পর্কিত। 4, ন্যায় বিচার সম্পর্কে জন রলসের মত আলোচনা করো। 5, অমর্ত্য সেন ন্যায়ের ধারণা কিভাবে দিয়েছেন। তো এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো, যে কোনো একটা তো অবশ্যই আসবে। নাম্বার 6, যত্ন নীতিবিদ্যা বা দরদ নীতিবিদ্যা কাকে বলে। অনেক সময় দরদি নীতিবিদ্যাও বলে কোশ্চেন করা হয়। এর বৈশিষ্ট্যগুলি লেখো, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো কিভাবে এই বৈশিষ্ট্যগুলি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা যেতে পারে। নাম্বার 7, বিভিন্ন প্রকার লিঙ্গ বৈষম্য আলোচনা করো, জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য কী। 8, অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা ও নীতিবিদ্যার ক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গির বিবরণ দাও। নাম্বার 9, নারীবাদের প্রথম ও দ্বিতীয় তরঙ্গের সঙ্গে তৃতীয় তরঙ্গের মূল পার্থক্য আলোচনা করো। তো এখানে আমাদের মোটামুটি সবকটা তরঙ্গই দিতে হবে, দিয়ে তোমাকে শেষে একটু ডিফারেন্সটা বলতে হবে। নাম্বার 10, বিভিন্ন নারীবাদী আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 15 মার্কস হয়ে গেল। তোমরা জানোই 15 মার্কসের থেকে তোমাদের যে কোশ্চেন করা হয়, তো সেখান থেকে তোমাদের 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হয়, আর 10 মার্কস থেকে 2টো। এবার দেখো 10 মার্কসে আমি কি কোশ্চেন দিয়েছি। নাম্বার 1-এ রয়েছে দর্শনশাস্ত্রে পুরুষ কেন্দ্রিকতা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা এইভাবেও তোমাদের দিতে পারে, অ্যান্সার একই রকম হবে। পুরুষ কেন্দ্রিকতা দর্শনশাস্ত্রকে কিভাবে আচ্ছন্ন ও নিরূপিত করে। নাম্বার 2, প্রাচীনকাল থেকে সমসাময়িক যুগ পর্যন্ত মানবাধিকারের ধারণার ক্রমবিকাশ আলোচনা করো। নাম্বার 3, পুরুষ কেন্দ্রিকতা সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 4, উদারপন্থী অর্থাৎ নরমপন্থী এবং উগ্রবাদী অর্থাৎ চরমপন্থী। তোমাদের উদারপন্থী বা উগ্রবাদী না দিয়ে কিন্তু নরমপন্থী, চরমপন্থী এইভাবেও কিন্তু কোশ্চেনটা করতে পারে। তো তোমরা যাতে ভুল না করো সেজন্য আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, নারীবাদ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করো। 5, নারীবাদ কাকে বলে সংক্ষেপে আলোচনা করো, একটু নারীবাদ সম্পর্কে লিখতে হবে। 6, যৌনতা ও লিঙ্গ বলতে কী বোঝো, উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তাহলে আমাদের 10 মার্কসের কোশ্চেন আমি মাত্র তোমাদের 6টা দিয়েছি, তো আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। আর একটা কথা বলছি, 15 আর 10 প্রায় ধরে রাখো একই রকম অ্যান্সার, একটু সামান্য হয়তো ছোট বড় করতে হয়, তো বড় হলে কোনো কিছু অসুবিধার নেই। ছোট হলে সেটাকে 15 মার্কস একটু বাড়িয়ে লেখা প্রয়োজন। তো এই যে 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলো কিন্তু 10 মার্কস হিসেবেও আসতে পারে, আবার 10 মার্কসের যে কোশ্চেন সেগুলো কিন্তু 15 মার্কসেও আসতে পারে। এবার আসছি 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসেও তোমাদের 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। যেমন
তোমাদের হয়তো 4টে দেওয়া হবে, সেখান থেকে তোমাদের 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। দেখো, নাম্বার 1-এ রয়েছে মানবাধিকার ধারণার ঐতিহাসিক উৎস কী? 2. পিতৃতন্ত্র ও পিতৃসত্তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3. পিতৃতন্ত্রের সাথে পুরুষ কেন্দ্রিকতাবাদের পার্থক্য দেখাও। 4. টিকা লেখো পুরুষতন্ত্র। 5. মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 6. উদারনৈতিক নারীবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের 5 মার্কসের কোশ্চেনও আমি খুব বেশি দেইনি, তোমরা এই কটা কোশ্চেন পড়ো, আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। তো এই যে তোমাদের এসএসসি পেপারটা একটু কঠিনই বলতে পারো, আর তাছাড়া বইপত্রেরও ভীষণভাবে অভাব রয়েছে। তো সেই কারণে তোমরা মোটামুটি এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও, ঠিক আছে? তাহলে তোমাদের ভালো হবে প্রিপারেশানটা, পরীক্ষাটাও ভালো হবে। এখন তো জানো সিইউর কী অবস্থা, একটু খারাপ হলেই সবাই সাপ্লি পেয়ে যাচ্ছে। আর তাছাড়া এখন পাশ করা সত্যিই খুব কঠিন। আগে যেমন যে সিলেবাস ছিল সিবিসিএসে, সেখানে ছিল এমসিকিউ এর ব্যাপারটা। সেই এমসিকিউ অনেকেই না পড়েও 6 থেকে 7 নাম্বার তুলতে পারতো, আর ভালো হলে তো তোমার 10 নাম্বার ওখানেই উঠে যাচ্ছে। 5 মার্কসের কোশ্চেনও আসতো অনেকটাই, সেখানেও তোমাদের নাম্বার মানে ওদের নাম্বার উঠে যেত। তো এখন তোমাদের ব্যাপারটা হয়ে গেছে খুবই জটিল, যার জন্য তোমাদের কিন্তু এখন খুব পড়তে হবে, বুঝেছো? ডিটেলসে পড়তে হবে। এবং তোমরা এখন কিভাবে পড়বে, যত বড় কোশ্চেনগুলো তোমরা রেডি করবে তত তোমাদের প্রিপারেশানটা ভালো হবে। আর বড় কোশ্চেন যদি তোমরা ভালো করে পড়ো বা বেশি পড়ো, তাহলে কিন্তু তোমাদের 10 মার্কস বলো বা 5 মার্কস বলো, কোনো কোশ্চেনের অ্যান্সার করতে কোনো প্রবলেম হবে না। ওই বড়গুলো যদি তোমরা পড়তে পারো ভালোভাবে, তাহলে কিন্তু তোমরা সেখান থেকেই আশা করি কমন পেয়ে যাবে। 10 এবং 5 মানে এই উভয় রকম যে কোশ্চেন, সেটাও তোমরা কমন পেয়ে যাবে। কাজেই তোমরা খুব ডিটেলসে পড়ো এবং একটু লেন্দি কোশ্চেনগুলো ভালোভাবে পড়ো। লেন্দি কোশ্চেন পড়লে তোমাদের আশা করি নাম্বার তুলতে কোনো প্রবলেম হবে না। তো আমি তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম। আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, জানিও। যদি তোমরা উপকৃত হও তাহলে আমারও ভীষণ ভালো লাগবে।